Good morning from Pokhara, Nepal. Good morning to Lina. আমরা রয়েছি এখন হিমালয়ান মাউন্টেন ভিউ হোটেল মাউন্টেন ভিউতেই রয়েছে। এটা হচ্ছে আমাদের প্রপার্টি। আজকে আমাদের বেরোনো হচ্ছে টুয়ার্ডস কি জানো গ্রামটার নাম মারফা। আমরা আজকে মারফার উদ্দেশ্যে বেরোচ্ছি। টাইম হতে যাচ্ছে 8:40 ইন্ডিয়ান টাইম। সব র্যাপ আপ করে নিয়েছি। এটাতে একটু সময় বেশি লাগে। ওয়েদার মোটামুটি দেখে নাও, একটু মেঘলা আকাশ আছে। শুরু হয়ে গেছে আজকের পরবর্তী এপিসোড। ব্লগটার একদম শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না কিন্তু, কারণ আজকে হতে যাচ্ছে আলটিমেট অফ রোডিং। একদম কীরম হতে যাচ্ছে, কি করব না করব সবটাই দেখো, স্কিপ করবে না। তোমরা যারাই পরে আসবে ব্লগটা ফলো করলে পরে তোমাদের সুবিধা হয়ে যাবে। আর আজকের ভিডিওরও নিচে ডেসক্রিপশন লিঙ্কে আমি হোটেলের নাম্বারটাও দিয়ে রাখবো। তো চলো একবার একটু প্রপার্টিটা ছোট্ট করে দেখিয়ে দিই। দেখা হচ্ছে তারপরে সোজা মোটরহোম সেটআপে। ফাইনালি বেরোলাম। দিস ইজ দ্য হোটেল মাউন্টেন ভিউ। দেখে রাখো, খুব সুন্দর প্রপার্টি, ছোট্ট প্রপার্টি। হ্যাঁ, বসে যাও। ছোট্ট প্রপার্টি। গুগল ম্যাপে হোটেল মাউন্টেন ভিউ মারলেই পেয়ে যাবে। প্লাস আমরা তো কন্ট্রিবিউট করেই দিয়েছি, নো ইস্যু। চলো বেরোনো। জয় মা তারা, জয় বাবা। নমস্কার বন্ধুরা, ভয়েস ওভারে আমি লি তোমাদের সাথে নেপাল সিরিজের সঙ্গে। আজ আমরা চলেছি লোয়ার মাস্তাংয়ের জমসম গ্রামের উদ্দেশ্যে। একান্ত যদি পৌঁছাতে না পারা যায় তাহলে মারফা গ্রামেও থেকে যেতে পারি, এটাই ঠিক করে মোটামুটি আমরা আজকে হোটেল থেকে বেরিয়েছিলাম। চলতে চলতে দিনের শুরুতেই মাউন্ট ফিশটেলের এক ঝলক নিয়ে 4 লেন হাইওয়েতে যখন পড়লাম, কর্ণর গতিবেগকে কিছুটা মুক্ত করে দিয়েছি। সজাগ ও সতর্ক থেকেই আমরা 3 জন মিলে একটু ভেসে যেতে থাকলাম। মনের কোণে কোথাও অজানা পাহাড়ি পথে চলার রোমাঞ্চকে বয়ে নিয়ে যেতে এগোতে থাকলাম। ম্যাপে খালি মারফা লিখে দিলে ঠিকমতো কিন্তু তোমাদের দেখাবে না, বারবার ফ্লাইট মোডটা নিয়ে নেবে। তাই আমি বলবো মারফা প্যালেস হোটেল দিলে সঠিক রুটটা দেখাবে। যদিও রাস্তা একটাই, তাও আবার ভয়ঙ্কর পাহাড়ি যাকে বলে। আজকের যাত্রাপথে টাটোপানির আগে পর্যন্ত 50টারও বেশি ব্রিজ বা খোলা ক্রস করেছিলাম, যার প্রত্যেকটার আবার বাহারি নামও ছিল, যেমন গীতাং খোলা, ডালি খোলা, মাহে খোলা, সেতি খোলা, এক্সেট্রা এক্সেট্রা। বাড়ি থেকে বেরিয়েছি আজ প্রায় 4 দিন হতে চলল। অনেকটাই দূরে, বিদেশের মাটিতে। ইন্ডিয়া থেকে নেপালের দূরত্ব খুব বেশি না হলেও ভৌগোলিক অবস্থানগত সেটি কিন্তু বিদেশি বটে। তো একটা জায়গায় এসে দাঁড়ালাম। এটা হচ্ছে সোনাম লজ এবং রেস্টুরেন্ট। কফি খেয়ে নি। তো ওই সোজা রাস্তাটা দিয়ে আমরা এসছি, যাবো হচ্ছে এইদিকে। আর মানে আমরা হাইওয়েটা দিয়ে আসছিলাম, সেটার থেকে সুন্দর ইউ টার্ন নিয়ে এসে এই পাহাড়ে এই হচ্ছে অফিসিয়ালি পাহাড়ে উঠছি আমরা। তো এখান থেকে আগে চা আর কিছু খাবার দাবার খেয়ে নেবো, বিকজ আর দাঁড়াবো না। তো এখানে খেলাম আমরা। এই হচ্ছে দোকানটা, এখানে এসে তোমরা খেতে পারো। সুন্দর ভ্যালি, ওটা ভিউ। আজকে আমাকে একটু বাইকের জামা কাপড় পরে ফটো তুলে দিন। আচ্ছা দেবো, বসে যাও। সকালের জলখাবার খেয়ে এবার আমাদের পাহাড় চড়া শুরু হলো। চড়াই যেন হঠাৎ করেই শুরু হয়ে যাচ্ছে। বড় গাড়িগুলো বেশ আওয়াজ করে করে উঠছিল, সেটা আমরা যখন গাড়িগুলোকে ক্রস করছিলাম বুঝতে পারছিলাম। চারপাশ মেঘলা করে এসেছে, তবে বৃষ্টির কোনো চান্স নেই, কারণ বেশ কিছুটা যাওয়ার পর ঝলমলে রোদের দেখা পাওয়া গেছে। তো আজ আমাদের রুটের মধ্যে পড়বে হচ্ছে কুশমাগ ভিলেজ, বাগলুং, টাটোপানি, ঘাসা। এই ঘাসা থেকেই ভানসার ছাড়াও যে পারমিটটা বানাতে হয় সেটা এই ঘাসা থেকেই তোমরা বানাতে পারবে। এটা অন্নপূর্ণা সার্কিটের যে জায়গাটা সেখানের পারমিট।
তবে তোমরা এই পারমিটটা পোখরা থেকেও বানাতে পারো। আমরা সেটা না করে ডাইরেক্ট ঘাসা থেকে বানিয়েছিলাম। ইন্ডিয়ান রুপিতে আমাদের 1000 টাকা করে পড়েছিল পার হেড। ডকুমেন্ট বলতে ধরে নাও আধার কার্ড, ভোটার, প্যানে, এগুলো সব কিছুরই অরিজিনাল কপি রাখবে। কোনো কিছুর ফটোকপি কিন্তু এগুলো চলবে না। সাথে যদি তোমরা পারো একটু বেশি করে পাসপোর্ট সাইজ ছবি রেখে দিতে পারো। একান্ত যদি না থাকে তাহলে ওদেরকে রিকোয়েস্ট করলে ওরা রাজিও হয়ে যায়। আমাদের সাথে ছবি ছিল না, তাও আমরা কিন্তু পারমিট বানাতে পেরেছিলাম। ফেরার সময় আর মুক্তিনাথ যাওয়ার পথে এই দুবার এই জায়গায় পেপারগুলো চেক হয়। এই ঘাসা পার করেই কালোপানি, সারু, ছাইরো, এরপরে মারফা গ্রাম আসবে। সুন্দর ওয়াটার ক্রসিং আসছে, আবারে সুন্দর চুলকুলুলু করে একটা ওয়াটার ক্রসিং। আর এখানে একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। চারপাশ যেন ছবির মতো করে সাজানো। সত্যি পাহাড় সুন্দর, সত্যি নেপাল সুন্দর। এভাবেই চড়াই উতরাই ভাঙতে ভাঙতে এক পাহাড় থেকে আরেক পাহাড়ে চলে আসলাম। চলতে চলতে কত পাহাড়ি ঝর্ণা যে চোখে পড়লো, কিছু তো ক্যামেরা বন্দি করতে পারলেও বাকি সবই নিজেদের স্মৃতিতে থেকে গেল। চোখের সামনে থেকে একটার পর একটা ভ্যালি চলে যেতে থাকলো, আর আমরাও একটু একটু করে এগোতে থাকলাম। শুরুর সময় এত ভ্যালি থাকার একটাই কারণ, সাধারণত মাস্তাঙে নিচু পাহাড়ি অঞ্চল। উচ্চতা বাড়তে থাকলে সেখানে গাছের ধরনও পাল্টে যায়, রুক্ষ হতে শুরু করে। আগামীকাল থেকে এরকম ভ্যালি আরও কমে আসবে, রাস্তা আরও কঠিন হতে শুরু করবে। তো যতক্ষণ সুন্দর রাস্তা পাচ্ছি আরাম করে চালিয়ে নিই। বাবা রে বাবা, কি অবস্থা! ফ্লাডের যে জলটা বাগমতি যে ইয়েটা আছে এখান থেকে ওয়াটার ক্রসিং, আমি খেয়ালই করিনি ওয়াটার ক্রসিং ছিল। আমি বাগমতি রিভার বলছি। এবারের ওয়াটার ক্রসিংটা একটু বড় আর ডিপ ছিল। একটা হালকা করে হার্ট অ্যাটাক তো পেলামই। ঠিক করে নিলাম পরের বার এরকম ওয়াটার ক্রসিংগুলো যখনই আসবে দরকার হলে কথাই বলবো না। রাস্তার অবস্থা দেখো ভাই, অনেকটা ঠিক হয়ে গেছে, পুরো ল্যান্ডস্লাইড জোন ছিল। আমরা রং রুট নিয়ে নিয়েছি। কুসমা ব্রিজে, সাসপেনশন ব্রিজ যেটা আছে ওই উপর থেকে আমরা ওই দিকে চলে গেছিলাম। ওইদিকে আমরা ফিরতি আসার পথে যাব। একটা বাদে কুসমা সাসপেনশন ব্রিজের দিকে যাওয়াটা যাওয়া দরকার, আমাদের রাস্তা ওই রাস্তাটা কুসমা থেকে বেনিপুর, মানে কুসমা থেকেই স্টার্ট হয়ে যায় নামার রাস্তা। চলো পথে ছোটখাটো ওয়াটার ক্রসিং পার করে বেশ আত্মবিশ্বাস বেড়ে যাচ্ছিল, কিন্তু ভগবানের অন্য কিছুই যেন প্ল্যান ছিল। তাই শুরুটা বেশ ভালোভাবেই হয়েছিল। পাহাড় থেকে অনবরত জল পড়ে পড়ে রাস্তাগুলোতে সরু নালার মতো করে জল বয়ে যাওয়ার কারণে পাহাড়ি বাঁকগুলোতে এক্সট্রা সতর্ক হয়ে চালাতে হচ্ছিল। একটু যদি অসতর্ক হলেই আছাড় খেতে বাধ্য। এখানে গণ্ডকী নদীর চওড়াটা দেখো, কালী গণ্ডকী নদী। পুরো নদীর জল কালছে পুরো একদম।
ওয়াটার ক্রসিং এর মতো রয়েছে, পার করতে হবে। বিনা গেছে সামনে। হ্যাঁ, এই উপর থেকে গেছে এই যে কুসমা ব্রিজ, সব থেকে বড় সাসপেনশন ব্রিজ এটা। হ্যাঁ, ভাই রে ভাই, কত বড় ঝর্ণা। ঝর্ণাটার নাম আছে, ধর আমি তার ব্যবস্থা করে দিচ্ছি। সাইড হয়ে দাঁড়াচ্ছি। ওই উপর থেকে এসে পড়ছে, মানে মুখে চোখে সেই রেণুগুলো লিটারেলি আসছে, মনে হয় বৃষ্টি নেমেছে। যদিও মেঘ করেছে, খুব একটা সুবিধা লাগছে না ওদিক থেকে। ভয়ঙ্কর, ভয়াল সুন্দর, অসাধারণ। এগোবো? ঝর্ণাটার নামটা কি যেন বেশ, সেটা আমি জেনে তোমার বলে দেবো। এই একটা পরিষ্কার জল, একদম পরিষ্কার জল। বাসগুলো যে কি ভয়ঙ্করভাবে এই রুটে ঝুলতে ঝুলতে যাতায়াত করে সেটা যদি নিজে না চোখে দেখো বুঝতে পারবে না, আমি বলেও বোঝাতে পারবো না। গাড়িটাকে ছেড়ে দিই, কি বল? গাড়িটাকে ছেড়ে দিই, গাড়িটাকে ছেড়ে, একটা গাড়ি আসছে। গাড়িটাকে বার করে দিই, না হলে মুশকিল হয়ে যাবে। ওই আসছে গাড়িটা। বাবা দেখো, তো এই টোটালটা রক স্লাইডিং জোন, মানে এটা বিশাল। এইখানে ধসটা নেমেছিল মেইনলি, যার ফলে মারফা মুক্তিনাথ যাওয়ার রাস্তা বন্ধ ছিল। সব থেকে ব্যাড জোন এটাই। ও মাই গুডনেস, দেয়ার ইজ নো রোড। ওই যে লিনা আসছে। তার মধ্যে রাস্তা কখনো খাড়াই নেমে যাচ্ছে তো আবার কখনো খাড়াই উঠে যাচ্ছে। একপাশে গাছগাছালিতে ভরা খাড়া পাহাড়ের দেওয়াল, আবার ডান দিকে যথেষ্ট গভীর খাদ, আর তার নিচ দিয়ে বয়ে চলেছে পাহাড়ি কালীগণ্ডকী নদী। Not to be missed, Muktinath 73 kilometer away. So this is Tatopani, আর এই ভেতর হচ্ছে এই
হট স্প্রিং রয়েছে। হ্যাঁ, সো এখন এসে পৌঁছেছি টাটোপানি। একটু আগে তোমাদেরকে দেখালাম টাটোপানি যে হট স্প্রিংটা, সেখানে আর যাচ্ছি না কারণ আমাদের হাতে সময়ও কম আর এখানে প্রচণ্ড ট্যুরিস্ট ভিড় রয়েছে। তো টাটোপানি থেকে একটুখানি এগিয়ে একটা ধাবার মতো দেখে ওখানে একটু চা খাচ্ছি। আর দিদিভাই উল্টো দিকে বসে রয়েছে, একটু নিজের মতো রিল্যাক্স করছে। প্রচণ্ড কষ্ট হয়েছে, অনেক জায়গাতে হেঁটেছে, প্রায় 500 মিটার 600 মিটার হাঁটতে হয়েছে। বিকজ কিছু জায়গা ছিল এরকম, তোমরা দেখেছো, মানে ক্যামেরাতে যতটা সম্ভব চেষ্টা করেছি বোঝানোর, বাকি তো তোমরা নিজেরা আসো, এক্সপিরিয়েন্স করো। যদি অ্যাডভেঞ্চার ফ্রি কও তাহলে দিস ইজ দ্য ট্রেল ফর ইউ গাইজ। এখান থেকে একটু পরে বেরিয়ে যাবো, হাত পাত ধরে গেছে প্রচণ্ড। একটা ভরসার জিনিস যে এখানে লোকজনকে দেখছি যারা স্কুটি নিয়েও এই রাস্তা দিয়ে আসছে যাচ্ছে, লোকালস স্কুটি বাইক নিয়ে, সো ভরসা আছে সেই দিক থেকে। ওই সান্দাকফুর মতো একদম পুরোপুরি পাণ্ডব বর্জিত নয় যে কোনো গাড়িও উঠছে না, বাইক তো দূর। তো যাই হোক, সো ফার সো গুড, অল গুড, শরীর সব ঠিক আছে, একটু গা হাত পা ব্যথা এই যা, আর কিছু না। তোমাদেরকে একটা জিনিস দেখাতে আসলাম, এতক্ষণ ধরে অনেকভাবেই দেখানোর চেষ্টা করেছি বাট সেটা হচ্ছিল না। ঠিক আছে, গন্ডক নদীর সিচুয়েশনটা ওখানটা থেকে যেভাবে সো ওভারঅল পুরো শরীর ঝনঝন করছে। ঠিক আছে, নো ইস্যু। তো চা খাওয়া ডান। এই হোটেলটাতে রাতে এসে খেয়েছি, মানে তোমরা যদি এই দেখে রাখো হোটেল ন্যাচারাল স্প্রিং, ঠিক তার পাশেই প্রচুর দোকান আছে, চা কফি তোমরা আরামসে এখানে খেতে পারো। লোয়ার মাস্তান, যার জন্যে আসা। অবশেষে কুসমা থেকে সেই অসাধারণ ভয়ঙ্কর অফরোড সেকশন স্টার্ট হয়ে গেল। শরীরে যতটুকু এনার্জি আছে তা সব একত্রে প্রয়োগ করে এগোতে হবে এখান থেকেই। রাস্তা ওই নামেই যাকে বলে, যোগাযোগটুকু হলেই পাহাড়ে চলে যায়। সেখানে মসৃণ রাস্তা আশা করাটা পাহাড়ি মানুষগুলোর কাছে নিতান্ত বিলাসিতা। অসংখ্য ধস, রোড ব্লক, পিচ্ছিল কাদাটে পথ সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের ওয়েলকাম করল। আর আমি মনে মনে প্রমাদ গুনলাম যে কখন পড়ব। সমস্ত কনসেন্ট্রেশন এক করে গতি নিয়ন্ত্রণে রেখে যতটা সম্ভব খানাখন্দ গর্ত এড়িয়ে চালাচ্ছিলাম, কারণ পড়ে গেলেও আমি নিজেকে যদি বাঁচাতে কিছুটা সক্ষমও হই, আমার পিলিয়ন লিনার ব্যথা লাগার সম্ভাবনা অনেকটাই বেশি থাকবে। কিন্তু রাস্তার ছোট ছোট অংশগুলো যে হারে পরীক্ষা নেওয়া শুরু করলো, মনের ভেতর রোমাঞ্চটা ধীরে ধীরে ভয় পরিণত শুরু করলো। তবুও চেষ্টা করলাম যতটা স্বাভাবিক থাকা যায়। এক একটা করে ভয়ঙ্কর সুন্দর অফ রোড প্যাচ পার করেই দেখছিলাম পাহাড় থেকে ঝর্ণার মতো নেমে এসে জলগুলো রাস্তা ভিজিয়ে দিচ্ছে। তোমাকে তলা দিয়েই যেতে হবে। জাস্ট দেখো, নদীটা অ্যাকচুয়ালি ভেতর দিয়ে যাচ্ছে। কথায় বলে এটা সরস্বতী নদী নাকি বলে, যেটা এই একবারই দেখা যায় নাকি, তারপরে দেখা যায় না। আমি ভুলও হতে পারি। অফরোডিং রয়েছে, বাসগুলোকে বার করে দিলাম। এই ধরনের রুটে আসলে তোমায় 1%ও ভুল করলে চলবে না। মানে বলতে গেলে ভুলের কোনো জায়গায় নেই। সঠিক ব্রেকিং, ইঞ্জিন ব্রেকিং আর সঠিক গতি একমাত্র উপায়। যদি আগের পাহাড়ে চালানোর অভিজ্ঞতা এখানে অনেক অনেক কাজে লেগেছিল আমাদের, বলাই যায়। কিন্তু কথায় বলে, জীবনে সব অভিজ্ঞতারই প্রয়োজন আছে। তাই একটা সূক্ষ্ম বোঝাপড়ার ভুলে আমরাও এরকম একটা পাহাড়ি জ্যামে ফেসে গেছিলাম। আগে আগে একটা বাসকে ফলো করতে গিয়েই একটা ভুল করে বসলাম। ততক্ষণে উল্টো দিকের জ্যাম ছেড়ে দিয়েছে, গাড়িগুলো আসতে শুরু করে দিয়েছে।
আজাও আজাও। এই ট্রাফিকটা অনেকক্ষণ দাঁড়িয়ে ছিল। কোনোভাবে একপাশে সেঁটে গিয়ে পুরো ট্রাফিকটাকে পাস করাতে যখন পারলাম এবং সেখান থেকে নিজে যখন বেরিয়ে আসলাম, মনে হচ্ছিল যেন জীবন পেলাম। কারণ বাঁদিকে পাহাড়ের যে পাথরগুলো ছিল না, সেগুলো একটা দুটো করে খসে পড়ছিল। আর এইটা পুরোটাই কিন্তু ল্যান্ডস্লাইড জোন। এবার বুঝেছিলাম যে ড্রাইভারগুলো ওরকম প্যানিক করে কেন হর্ন মারছিল। এবারে রাস্তা যেন সব কিছুকে ছাপিয়ে গেছে। একে সরু, পাশাপাশি দুটো গাড়ি যাওয়ার মতো জায়গা নেই, তার উপরে কাদা এতটাই পিচ্ছিল যে গাড়িকে সোজা রাখাই মুশকিল। একদিকের গাড়িকে দাঁড়িয়ে পার করতে হচ্ছে। রাস্তার অবস্থা দেখে কথা বলতে তো ভুলেই গেছিলাম, এতটাও কঠিন হয়। এই পুরোটাই লিনাকে কিন্তু নামিয়ে হেঁটে আসতে হয়েছিল। আজকের জার্নিতে লিনাকে বেশ অনেকবার নামতে হয়েছে গাড়ির থেকে এবং অনেকটা করে হাঁটতে হয়েছে। লিনা ওর নিজের হাত ঘড়িতে দেখলো প্রায় 7.5 কিলোমিটারের মতো ও টোটাল রাস্তায় হেঁটেছিল। এভাবেই অনেকবার আগে দাঁড়িয়ে গিয়ে সামনের গাড়িকে নেমে আসার জায়গা করে দিতে হচ্ছিল, কারণ পাহাড়ে ডাউনে যত গাড়ি আসবে তাকে অগ্রাধিকার দিতে হয়। এটা এক প্রকার পাহাড়ের নিয়ম বলা যেতে পারে, না হলে জ্যামজট লেগে যেতে পারে। তার আরেকটা কারণও হচ্ছে ডাউনে গাড়িতে ব্রেক ঠিক মতো ধরে না, সেক্ষেত্রে আগের গাড়িকে যদি জায়গা না দেওয়া হয় তাহলে বিপদ হতে পারে। দুজনেই বিধ্বস্ত, কিন্তু প্রকৃতি এতটুকুও মায়া দেখায়নি আমাদের উপর, সে পরীক্ষা নিয়েই যাচ্ছে। সো হ্যালো, কেমন আছে সবাই? আনফর্চুনেটলি কার্ড ফুল হয়ে যাওয়ার জন্য লাস্ট ধরে নাও 20-30 কিলোমিটার আমি আর ভিডিও করতে পারিনি। রাইট নাও উই আর অ্যাট মারফা। আর একটু দেখিয়ে দিই আমরা কোন প্রপার্টিটাতে রয়েছি। এটা হচ্ছে আমাদের আজকে রাতে স্টে, হোটেল ট্যাম্পোপো। আমি একটুখানি জুম করে দিচ্ছি, দেখে নাও, হোটেল ট্যাম্পোপো। আর দিস ইজ দ্য বিউটি অফ মারফা। এদিকে আমরা ওদিক থেকে এসছি, ঠিক আছে, এদিকে থেকে আমরা এসেছিলাম। উপরে একটা দেখানোর চেষ্টা করছি, উপরে এই যে একটা ছোট্ট প্যাগোডা মতো রয়েছে। সো আজকে রাইড বস ওয়ে টাফ, মারফা পর্যন্ত তো ওয়ে টাফ। আর লাস্ট 22 কিলোমিটার আমরা রাতে গাড়ি চালিয়েছি। সাডেনলি টেম্পারেচার ফল ডাউন হয়েছে, তা সত্ত্বেও কোনো এতটা দূর চলে এসছে, থ্যাঙ্কস টু হিম। দুর্দান্ত পারফরমেন্স দিয়েছে। স্ট্রাগল তো হবেই, বিকজ রাস্তাটা এরকম, সব রকম গাড়ি, সব রকম বাস, ট্যাক্সি, সবাই স্ট্রাগল করতে করতে এসছে। বাট একটা জিনিসই, যদি তোমার ইন্টেনশন থাকে, তোমার যদি জেদ থাকে, তুমি পারবে। সিসিটা ম্যাটার সত্যি করে না। আমি স্কুটি নিয়ে উঠতে দেখেছি আজকে মারফাতে, ওই
তাটোপানি থেকে আসছিল সামথিং। যাই হোক, প্রচণ্ড টায়ার্ড, লাগেজ ফাগেজ সব খুলে ফেলেছি। ঠিক আছে, এখন রুমে যাব। রুম এখানে একটু বলে দিই, 1500 টাকা, 1500 NC, নেপালি কারেন্সিতে 1500, তার মানে আমাদের 990 টাকা করে পড়ছে একটা রুম ডবল বেডের। বাকি ডিটেলস রুমে গিয়ে দিয়ে দিচ্ছি। চলো, আর পারছি না। তো এখন একটু যাচ্ছি মার্কেট থেকে খাবার নিতে, আর একটু হাঁটি পাপা করতে। দেখছি কি পাওয়া যায়। আমরা যখন মারফা পৌঁছাই ততক্ষণে সূর্যি মামা পাটে। প্রায় 6:30 নাগাদ আমরা মারফা পৌঁছেছিলাম। মারফা যে গ্রাম, সেটা হচ্ছে লোয়ার মাস্তাং ডিস্ট্রিক্টের ধওলাগিরি জোনের নর্দার্ন নেপালে অবস্থিত। ট্রেকিং ইন্ডাস্ট্রি এই গ্রামের একটি অন্যতম কারণ, যেহেতু এখানে ধওলাগিরি বেস ক্যাম্পের ট্রেকটা শুরু হয়। এই গ্রামের সঠিক বয়স সেভাবে কেউ না বলতে পারলেও ধরে নেওয়া যাক যে 1000 বছর পুরনো তো হবেই। পাথর দিয়ে তৈরি বাড়িগুলো দেখলেই একটা তার অনুমান করাই যায়। নৈসর্গিক দৃশ্যের জন্য জমসমের থেকেও মারফা গ্রামটা অনেকটাই এগিয়ে। তাই তোমরা যদি এই রুটে আসো, আমি তো বলবো জমসমের বদলে তোমরা মারফাতে থেকে যাও। মারফা কথার অর্থ হচ্ছে পরিশ্রমী মানুষ। মার কথার অর্থ পরিশ্রমী, আর ফা কথার অর্থ হচ্ছে মানুষ। এখানকার মানুষের জীবিকা বলতে পশুপালন ও পর্যটন শিল্প। মারফার আপেল বাগানও এবং ব্র্যান্ডির জন্য ভীষণ বিখ্যাত। এই মারফাতে পাবে বৌদ্ধ গুম্ফা, চোরতেন, গন্ডকি ভ্যালি ও নিয়াগমা মনাস্ট্রি। এই অঞ্চলে বেশ কিছু তিব্বতী রিফিউজি ক্যাম্পও আছে, যেটা আপার মাস্তাংয়ের দিকে গেলে দেখা যায়, যাদের বেশিরভাগই এই গ্রামে অনেক সুভিনিয়ার শপ চালায়। এই গ্রামে আসলে প্রচুর কিন্তু কেনাকাটির দোকান পাবে, একটু দরদাম করে তোমরা কিনে নিতেই পারো। সো আমরা বেরিয়েছিলাম খাবার খুঁজতে, এখন বাজে প্রায় 9টা, এখানে সবাই ঘুমিয়ে পড়েছে। আমরা শহরের অশিক্ষিত লোক, তাই আমরা জানি না, দেরি করে এসে এখানে খাবার খুঁজতে পেরেছি। তোমরা যদি 6:30টার পরে বা 6:30 নাগাদ যদি মারফায় ঢোকো, মেক শিওর খাবার নিয়ে ঢুকবে, আর খেয়ে ঢুকবে, আর হোটেলে বলে দেবে। তো আমরা এখন আবার হোটেলেই যাচ্ছি। একটা দোকানে পেয়েছিলাম খাবার, চিকেন থালি 800 টাকা, 800 নেপালি মানি। সো মনে হচ্ছে গরুর গোবর খেয়ে থাকতে হবে, নাহলে ঘাস পাতা খেয়ে থাকতে হবে। সো ফার খুব সুন্দর জায়গা, নাইট লাইফ। তো আজকের মতো এতটাই, দেখা হচ্ছে পরের পর্বে বাবা মুক্তিনাথ ধাম দর্শনে।